বুদ্ধবাবুর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তার মধ্যে কিছু ব্যক্তিগত প্রসঙ্গ তো আসবেই। কারণ আমার জন্ম যেখানে 15 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, তার থেকে ঢিলছোড়া দূরত্বে রামধন মিত্তির লেনে বুদ্ধবাবুর কৈশোর পর্যন্ত সময় কেটেছে। রামধন মিত্তির লেনের আর একজন বিখ্যাত বাঙালির বাস ছিল, তিনি হচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বুদ্ধবাবু যে স্কুলে পড়তেন, শৈলেন্দ্র সরকার স্কুল, সেই স্কুলে আমার বাবা প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বাসবলাল সরকার প্রথম জীবনে চাকরি করতেন। সেটা 52-53 সালের কথা। সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন জ্যোতির্বিকাশ মিত্তির। তা বুদ্ধবাবু সেই স্কুলেই সম্ভবত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তা আমার বাবার ছাত্র ছিলেন বুদ্ধবাবু। পরবর্তীকালেও যখনই দেখা হয়েছে তখনই জিজ্ঞেস করতেন যে মাস্টারমশাই কেমন আছেন। সেই সূত্রে আমারও কিছুটা ব্যক্তিগত পরিচয় হয়েছিল। মাস্টারমশাই ছেলে বলে হয়তো একটু স্নেহ করতেন, বাড়তি স্নেহ। দেখো, আমরা সবাই বৌদ্ধ হয়ে গেছিলাম যারা সাংবাদিকতা করি ওই 2004-05 সালের পর থেকে, যখন বুদ্ধবাবু অনেকগুলো স্লোগান দিয়েছিলেন, ডু ইট নাও, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং 2005 সালেই পুজোর আগে তিনি জাকার্তা গেলেন, সিঙ্গাপুরেও গেছিলেন, সালেম গোষ্ঠীর সঙ্গে চুক্তি হলো। রায়চক থেকে শিলিগুড়ি 6 লেনের এক্সপ্রেস ওয়ে, কেমিক্যাল হাব, এইসব আমরা তখন স্বপ্ন দেখছি। তার মধ্যে 235 আসন পেয়ে জিতলেন। যেদিনকে ফলাফল বেরোলো, সপ্তম বামফ্রন্ট সরকার গঠিত হলো 2006 সালের মে মাসে। আলিমুদ্দিন স্ট্রিটের 3 তলায় যে প্রশস্ত হলঘরটি আছে, যেখানে রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়, সেখানে বুদ্ধবাবু সাংবাদিক বৈঠক করলেন ফুরফুরে মেজাজে। তিনি সাংবাদিক বৈঠক শুরু করার মিনিট দুয়েকের মধ্যেই তার আপ্তসহায়ক জয়দেব মুখার্জি তার কানে কানে এসে কিছু বললেন। বুদ্ধবাবুর মুখটা উদ্ভাসিত হয়ে উঠল। তিনি বললেন যে টাটারা এখানে বিনিয়োগ করবে মোটর গাড়িতে। কিন্তু তখন আমরা জানতাম না, উনি ডাইভালজ করেননি যে ন্যানো 1 লক্ষ টাকার গাড়ি ইত্যাদি ইত্যাদি। তারপরের ঘটনা প্রবাহ তো আমরা সবাই মোটামুটি জানি। এখন এই প্রসঙ্গটা কেন বললাম, বুদ্ধবাবু শিল্প বোঝে, সংস্কৃতি বোঝে, এটাই আমবাঙালির ধারণা ছিল। হ্যাঁ, তিনি যে রবীন্দ্রনাথকে বামপন্থীরা বর্চুয়া কবি বলতেন, সেই রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের কথা আছে না, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তো বুদ্ধবাবু বোধহয় তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি রবীন্দ্রনাথের গান থেকেই পেয়েছেন। এ প্রসঙ্গে একটা কথা বলা ভালো, বুদ্ধবাবুকে আমি প্রথম চাক্ষুষ দেখি সেটা 92 সালের পুজোর আগে পরে হবে। পারিবারিকভাবে বাংলার প্রবাদ প্রতিমি বলবো, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের আত্মীয় হন। মানিকবাবুর স্ত্রী তখন বেঁচে, মানিকবাবুর ছেলে মেয়েও রয়েছেন সল্টলেকের বৈশাখীর কাছে। মানিকের অপ্রকাশিত লেখাগুলো নিয়ে বইটই করার একটা পরিকল্পনা ছিল। আর বুদ্ধবাবু মানিক বন্দ্যোপাধ্যায় লেখনের অত্যন্ত ভক্ত ছিলেন। তিনি এবং জ্যোতিবাবু দুজনে চলে এলেন ওখানে মানিকবাবুর স্ত্রীর কাছ থেকে অনুমতিপত্রটুকু নেওয়ার জন্য। তা আমি সেখানে ছিলাম। তা জ্যোতিবাবু খাদ্যরসিক, জ্যোতিবাবু বেশ চপটপ খেয়েছিলেন আমার মনে আছে। বুদ্ধবাবু একটু আড়ষ্ট ছিলেন, তারপরে নিজের পরিমণ্ডল পেয়ে শিল্প সাহিত্য নিয়ে আলোচনায় মেতে উঠলেন। মানিকবাবুকে নিয়ে
মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে মানিকবাবুর লেখার একটা বিশ্লেষণ, পুড়ে যাক নশ্বর দেহ, এরকম একটা বইটার নাম, ওটা 99 সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা বুদ্ধবাবু, যিনি 94 সালে বামফ্রন্ট সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করল। তখন সিআইআই এর, কনফেডারেশন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কোনো একটা অনুষ্ঠান, কত বর্ষপূর্তি হবে মনে হচ্ছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার জন মেজর এসেছিলেন এই কলকাতায়, জ্যোতিবাবু ছিলেন, সর্বক্ষণের সঙ্গে ছিলেন অসীম দাশগুপ্ত। তখন কিন্তু বুদ্ধবাবুকে আমরা দেখতে পাইনি। জ্যোতিবাবু বলতেনই ওই কালচার বুদ্ধ বোঝে, শিল্পপতিদের সান্নিধ্যে অস্বস্তি বোধ করতেন, 5 তারা হোটেলের ব্যাংকোয়েট চেষ্টা করতেন এড়িয়ে যাওয়ার, তার থেকে অনেক বেশি পছন্দ করতেন মৃণাল সেন, সুচিত্রা মিত্র, সুনীল দার সঙ্গ। আমার তো মনে আছে বুক ফেয়ারে বুদ্ধবাবু গেলেই, কে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আগে তাকে ঘিরে একটা জটলা হতো, চেন স্মোকার ছিলেন। তো 1999-তে তিনি হলেন উপমুখ্যমন্ত্রী। 2000 সালের নভেম্বর মাসে জ্যোতিবাবু সরে দাঁড়ানোর পর মুখ্যমন্ত্রী 2001 সালে জিতলেন, 6 সালে জিতলেন। 1 সালে যেটা হয়েছিল, সিপিএম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, থেমে গেছিল। আমার মনে আছে, তোমারও মনে থাকবে, উস্তিতে একটা ডাকাতি হয়েছিল, সেই বুদ্ধবাবু সাইকেল রিক্সা করে গেলেন। তো আমি 2000 আগের বুদ্ধবাবু আর 2000 সালের পরের বুদ্ধবাবু, দুটোর মধ্যে অনেক মিল আছে। তার রবীন্দ্র অনুরাগ, বাংলা সাহিত্য, গার্সিয়া মার্কোজের পড়া, মাইকেভস্কির ডায়েরি অনুবাদ, এসব চলছিল। সিনেমার প্রতি তার অনুরাগ। কিন্তু তিনি যখন ক্ষমতায় আসলেন, মানে বাংলার মুখ্যমন্ত্রী হলেন প্রশাসকের ভূমিকায়, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে শিল্পের বন্ধ্যা দশা না কাটাতে পারলে পরবর্তী প্রজন্ম আর ক্ষমা করবে না। তার চেষ্টা কিন্তু ছিল আন্তরিক, তিনি এবং নিরুপম সেন, কিন্তু পদ্ধতিগত ভুল ছিল। প্রথম কথা, 77 বুদ্ধবাবু, মজার ব্যাপার, 68 সালে জুন মাসে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তাভাবনা করছেন পিডিজি। দীনেশ মজুমদার তখন খুব অ্যাক্টিভ। এই যে ত্যাগরাজ হল, এই ত্যাগরাজ হলে ডিওয়াইএফআই এর প্রথম বৈঠক। রাজনৈতিক খসড়া লিখলেন দীনেশ মজুমদার। বিমানদা বিপিএসএফ থেকে এসএফআই হয়ে গেছে, সর্বভারতীয় সভাপতি। এখানে সুভাষ শ্যামল আছেন, তাহলে ডিওয়াইএফআই এর সেক্রেটারি কী হবে? প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কবি সুকান্তর ভ্রাতুষ্পুত্র। সেইভাবেই বুদ্ধবাবুর ডিওয়াইএফআই এর সভাপতি হওয়া। কখনো সেইভাবে লড়াইয়ের ময়দানে বুদ্ধবাবুকে দেখা যায় না, না না না, কখনো দেখা যায়নি সেভাবে। বুদ্ধবাবুর ইউএসপিটা ছিল কি? শিক্ষিত, মার্জিত, রুচিশীল বাঙালি ভদ্রলোক। উনি তো শ্যাম পার্কে কার্তিক বসুর কোচিংয়ে ক্রিকেটও শিখেছেন। ক্রিকেটের প্রতি তার মানে একটা কি বলবো, খুবই অনুরাগ ছিল, যেমন সৌরভকে অসম্ভব স্নেহ করতেন। তো সেই বুদ্ধবাবু 77 সালে কাশীপুরে জিতলেন, 82 সালে শত ঘোষের কাছে হারলেন, আবার যাদবপুর থেকে উপনির্বাচনে জিতলেন, মন্ত্রী হলেন। তখন তথ্য সংস্কৃতি ছিল, মাঝে একটু পুরো দপ্তর সামলেছিলেন। 96 সালের পর থেকে তার সঙ্গে যুক্ত হলো স্বরাষ্ট্র, উপমুখ্যমন্ত্রী 99 সালে। যেই তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নিলেন, তখন থেকেই তিনি কিন্তু বাঙালিকে শিল্পায়নের কথা বলছেন, দলকে বাস্তবমুখী হওয়ার জন্য যে যা করা দরকার বারবার করে বলছেন। এবার তাকে কিভাবে ইতিহাস বিচার করবে? ইতিহাসের বিচার এত তাড়াতাড়ি হয় না, সময়ের পলি পড়ে 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 ইতিহাসের বিচার হয়। ইতিহাস খুব নির্মম। তাকে তুমি বলতে পারো নিও লেবার, তাকে তুমি বলতে পারো মার্গারেট থ্যাচারের অনুগামী, তাকে আবার কেউ বলতে পারে ব্রুডিং কিং লিয়ার। আমি ব্যক্তিগতভাবে মনে করি
এরকম ভদ্র, রুচিশীল, সংস্কৃতি মনস্ক, সৎ মানুষ বাংলার রাজনীতিতে আসবে না। বুদ্ধবাবুর যেটা ভুল হলো, এটা আমার মতে, কেউ আমাকে মার্জনা করতে পারেন, বলতে পারেন আপনি কে বুদ্ধবাবুর ভুল ধরা, কিন্তু একজন সহনাগরিক হিসাবে আমি বলতে পারি শিল্পায়নের উদ্যোগটা সঠিক ছিল, কিন্তু ঐক্যমত্য গড়ে তুলতে পারলেন না। প্রথম কথা, পার্টিকে বাদ দিয়ে, কৃষক সভাকে বাদ দিয়ে শুধুমাত্র পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গী করে তো শিল্পায়ন হয় না। আমলাতান্ত্রিক মানসিকতা, আমলাতান্ত্রিক, জ্যোতিবাবু বলেছিলেন কৃষক সভা, ওটা আমাকে বলেছিলেন, আমি সেখানে ছিলাম আলিমুদ্দিনে। হ্যাঁ, আমাকে বলেছিলেন। কৃষক সভার নেতা ঘুমাচ্ছিল, সিঙ্গুরে হয়েছিল, টাটারা গিয়েছিলেন। তো যেদিনকে প্রস্তাবটা আসলো টাটা মোটর গাড়ির কারখানা করবে, সিঙ্গুরের কৃষি জমি দেওয়া হবে, সেদিনকে ওনার প্রথম উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া বা দূত পাঠিয়ে কথা বলা, যে আসুন রাজনৈতিক বিরোধ ভুলে যাই, বাংলার স্বার্থে, বাংলার প্রজন্মের স্বার্থে এই বিষয়টা আমরা ঐক্যমত্য হই। আপনার যা দাবি দাওয়া আপত্তি আছে আমরা টেবিলে বসে আলোচনা করব, কিন্তু আপনি অনড় অবস্থান থেকে সরে আসুন। সেই বুদ্ধবাবুই গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় রাজভবনে মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। যখন জ্যোতিবাবু মমতার সাথে কথা বললেন গৌতম দেবের মধ্যস্থতায়, তখন তৃণমূলের নেতারা, মুখ্যমন্ত্রীও তখন, মমতাও তখন প্রচারে বলতেন এই বুদ্ধবাবুরা গরিবের পেটে লাথি মারছে। তা বুদ্ধবাবু মমতাকে বলেছিলেন আপনি যাই বলুন না কেন ওই একটা কথা বলবেন না যে গরিবের পেটে লাথি মারে। তা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সেই কথাগুলো বলেনি। এই যে এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রায় 3 সপ্তাহ ধরে অচল করে রাখলো, উচিত ছিল প্রশাসনিকভাবে সেই অবরোধটাকে সরিয়ে দেওয়া, কারখানাটা হতো, পারেননি বুদ্ধবাবু। এবং এসব কথাও তো বলেছিলেন বণিক সভায়, আমি যে দলটা এখন করি সে দলটা বন্ধ করে। পরবর্তী সময় পার্টির সম্মেলনে ক্ষমা চাইতে হয়েছিল। আবার একবার বলেছিলেন 2001-2 সালে পদ্মারচরে অবৈধ মাদ্রাসা থেকে জঙ্গি হয়। তা ওই ভোট ব্যাংকের রাজনীতি তো সিপিএমও করতো, ভাবলো ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে, বুদ্ধবাবুকে উইথড্র করতে হলো। গণশক্তিকে বলেছিলেন তিনি, গণশক্তি ভুল ব্যাখ্যা করেছে, এটা বলতে হয়েছিল। আবার যখন তিনি হারলেন 2011-এ, পলিট ব্যুরো সেন্ট্রাল কমিটি থেকে সরে যেতে চেয়েছিলেন। 2009 সালের পর থেকে তিনি দিল্লিতে পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটি বৈঠকে যেতেন না, কিন্তু তখন পার্টি তাকে ছাড়েনি। 2015-এ বোধহয় বিশাখাপত্তনের পার্টি কংগ্রেস হলো, তখন তিনি চূড়ান্তভাবে ওই কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো থেকে সরে আসলেন। 18 সালে রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডল থেকে সরে আসলেন। যে বাম কংগ্রেস জোট, এই বাম কংগ্রেস জোটের বিপক্ষে তো ছিল, প্রকাশ কারাত ছিলেন, পিনারাই বিজয়ন ছিলেন, কিন্তু বুদ্ধবাবুর সমর্থনে বলিয়ান হয়ে গৌতম দেব, শ্রমিক লাহিড়ী এরা সেন্ট্রাল কমিটিতে লড়াই করে পার্টি লাইন হিসাবে এটাকে স্বীকৃতি দেয়। পাক সার্কাস ময়দানে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্যের যৌথ সভা হয়েছে 16 সালে, পাক সার্কাস, এবং উত্তরীয় পড়ানো হলো। হ্যাঁ, তো এই সব নিয়ে বুদ্ধবাবু একজন বাঙালি সংস্কৃতি মনস্ক, রবীন্দ্র অনুরাগী ভদ্রলোক। আসলে রবীন্দ্রনাথের গান আর ধূমপানের মধ্যে দিয়ে বামপন্থী রাজনীতির যে শিকলে তিনি বাধা পড়েছিলেন, সেখান থেকে হয়তো ক্ষণিকের মুক্তি চাইতেন। ইতিহাস তাকে মনে রাখবে, কিভাবে বিচার করবে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এটাই বলার যে তার নির্বাণ প্রাপ্তি হয়েছে। তার এতে কোনো ভুল ছিল না, লক্ষ্যে কোনো ভুল ছিল না, পদ্ধতিগত সমস্যা ছিল। এবং এমন একটা দলের তিনি প্রতিনিধিত্ব করতেন যে দলের ভাবনা চিন্তা যুগোপযোগী নয়। এই দলে তো কম্পিউটার আসা আটকে ছিল, এই দলই তো একসময় জঙ্গি ট্রেড ইউনিয়ন করে বাংলার শিল্প সম্ভাবনাকে বিনষ্ট করেছে। সেই দলের মানসিকতার পরিবর্তন করা অত সহজ নয়।
বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, কিছুটা সফল হয়েছিলেন, কিছুটা পারেননি। দলের মধ্যে তরুণ প্রজন্মর জায়গা সুনিশ্চিত করার চেষ্টা তিনি সর্বদা করেছিলেন। তো এইসব নিয়ে এই সীতারাম ইয়েচুরি যে সম্পাদক হলেন প্রথমবার, তা বুদ্ধবাবুর অবদান ছিল তো অনস্বীকার্য। প্রণববাবুর সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আজকে দিনে আমরা যেটা দেখি, বিজেপির সঙ্গে তার মতাদর্শগত লড়াই ছিল, কিন্তু প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তার অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক। দিল্লিতে গেলেই তিনি আডবাণীজির সঙ্গে দেখা করতেন, কখনো তার পান্ডারা পার্কের বাড়িতে, কখনো আডবাণীজির অফিসে। এবং আডবাণীজির স্ত্রী বুদ্ধবাবু বাড়িতে গেলে পায়েস রান্না করে খাওয়ান। তো ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতির ঊর্ধ্বে তিনি রাখতেন। এই যে সোমেন মিত্র মারা গেছেন যখন আবার অসুস্থ হলেন, তাও 15-16 বছর আগে, 20 বছর আগের কথা, তা বুদ্ধবাবু দেখতে গেলেন, গিয়ে বললেন শুয়ে থাকলে চলবে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি মুখে আনতেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বুদ্ধবাবুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, ঠিক আছে, জানাতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মীরা ভট্টাচার্যের সম্পর্ক আছে, এগুলো উচিত। আসলে বুদ্ধবাবু রাজনীতি থেকে অবসরের গ্রহে চলে গেছেন, সক্রিয় রাজনীতি করেন না। তাই বুদ্ধবাবুরকে সমর্থন করে, বুদ্ধবাবুর পক্ষে কথা বলে, ওই বুদ্ধবাবুর অনুরাগী মহলের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রভাব বিস্তার করছেন। কিন্তু বুদ্ধবাবু যদি এখন সক্রিয় রাজনীতিতে থাকতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভূমিকায় হয়তো দেখা যেত না। যেহেতু বুদ্ধবাবু সক্রিয় রাজনীতি করেন না, অবসরের গ্রহে আছেন, এবং বুদ্ধবাবু এখনও বাংলার বামপন্থী মনস্ক মানুষদের কাছে এখনও তো খুব গ্রহণযোগ্য একটা ফেস, এটাকেই তিনি কাজে লাগাতে চান আর কিছু। উনি যে ড্রাইভটা নিয়েছিলেন শিল্পায়নের জন্য, সেটা শুধু প্রশাসনকে দিয়ে তো হতো না, পার্টিকে ইনভলভ করেননি। প্রথম কথা, 3 সপ্তাহ ব্যাপী দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অবরোধ করে রাখলো, এটা তুলতে পারলেন না তিনি। তার অ্যাডমিনিস্ট্রেশন একটু সক্রিয় হলে সিঙ্গুরে ফ্যাক্টরিটা হতো। প্রশাসক হিসাবে বুদ্ধবাবুকে আমি 10-এর মধ্যে 3 দিতে পারবো, কিন্তু ব্যক্তি বুদ্ধবাবু, সংস্কৃতি মনস্ক বাঙালি ভদ্রলোক হিসাবে বুদ্ধবাবুকে যদি তুমি বলো, তো 10-এর মধ্যে তিনি 8 পাবেন। বাঙালি তাকে এভাবেই মনে রাখবে। বুদ্ধবাবুর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব আর বাংলার রাজনীতিতে আসবে কিনা আমার মনে সন্দেহ আছে। এখন যেসব উড়ুকাতু মদনা পার্থদের দেখি, কারোর বান্ধবী বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়, কেউ খাদ্য চোর, কেউ প্রেসিডেন্সির মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এদের এই যে ক্লাস, এর থেকে বুদ্ধবাবু অনেক অনেক উপরে।